নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। পেটুক বাঙালি ঘরকন্যা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর সবসময় স্বাগত জানাই। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর আমি এর আগে মানে দুদিন তিন দিন আগের ভিডিও হবে। আমি রন্ধন বিচিত্রার যে ফিশ কোরমা করেছিল সেই রেসিপিটা আমি করেছিলাম, দারুণ হয়েছিল। তো তার ভিডিওটাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর সবার আগে দেখি, একটু আগে অ্যামাজন থেকে আমার এইটা এসছে। এইটা হচ্ছে অ্যালোভেরা জেল, বেশ বড়সড় একটা, দেখো আর কি সুন্দর একটা, ঠিক মানে ঘটির মতন দেখতে, ঘটি, হ্যাঁ সেই ঘটির মতন দেখতে। এই কৌটোটা, মানে আমরা বাঙালিরা আমরা কিচ্ছু ফেলে দিই না, সব কিছু আমাদের কাজে লাগাই। এত সুন্দর কৌটোটা যখন ফাঁকা হবে, মানে শেষ হয়ে যাবে, তখন এই কৌটোটাকে আমি কোনো কাজে লাগাবো। তো এটা হচ্ছে গ্রিন লিফের অ্যালোভেরা জেল, খুব ভালো শুনেছি এই রিভিউটা, আমি ইউটিউবেও দেখেছি। আমি এতদিন পতঞ্জলি জেল ইউজ করেছি, তো আজকে এইবার আমি এটা নিলাম। অনেক দিন যাবে, কেননা আমি 12 মাস আমি অ্যালোভেরা জেলই ইউজ করি। তো রইল এটা সাইডে। তো এইবার আমার রান্না বান্না যাবতীয় সব শুরু করা যাক। তো তার আগে ক্যামেরাটা একটু ঠিক করি, কেননা একটু কিছু তো দেখাতে হবে। রান্না করতে গেলে না দেখাতে পারলে কি করে হবে বলো? কি করে ঠিক করব? এটা 16 তারিখের ভিডিও। আমি এই ফিশ কোরমাটা করেছিলাম, দারুণ হয়েছিল খেতে। ফিশ কোরমাটা এটা রন্ধন বিচিত্রার অর্পিতার কাছ থেকে, মানে অর্পিতার চ্যানেলে দেখে আমি করেছি। তো এইটা করলাম আজকে দুপুরে লাঞ্চের জন্য। ওই ফিশ কোরমাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল খেতে। আর আমায় যারা দেখছো বা আমার চ্যানেলে যারা এই রেসিপিটা দেখছো, এটা কিন্তু রন্ধন বিচিত্রার অর্পিতার রেসিপি। তো তোমরা যদি ওই রেসিপিটা পুরোটা দেখতে চাও, ডিটেলসে দেখতে চাও, তো ওর চ্যানেলে অবশ্যই যাও, ওখানে পুরো ডিটেলসে দেওয়া আছে। আর খেতে কিন্তু দারুণ হয়েছিল, তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তো তো এখন আমি করব মোচা ঘন্ট। মোচাটাকে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি, তারপরে কিছু কথা তোমাদের সঙ্গে আমি বলবো। এখানে নুন আর হলুদ দিয়ে মোচাটাকে সিদ্ধ করতে দেব। সবজি কাটার আগে একটু আপেল কেটে নিলাম, আর ওখানে একটা কলা নিয়ে নিয়েছি, কেননা এখন খুব খিদে পেয়ে গেছে, সবজি কাটবো আর ওই আপেল আর কলাটা খাবো। তাহলে একটুখানি পেটটা ঠান্ডা হবে, কাজ করতেও মনোযোগ হবে। এখানে আমি পেঁয়াজ আর আলু কেটে নিচ্ছি মাছের ঝোলে দেওয়ার জন্য। আর দুটো আলু কাটবো ডুমো ডুমো করে, সেটা মোচাতে দেওয়ার জন্য। তো চলো তারপরে কি করি দেখতে থাকো। তো কাটাও আমার হয়ে গেল। এখানে পুচকে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, কেননা মোচাটা আমার খুব অনেকটা ছিল না। এবার বারে বারে হাত দিয়ে দেখছিলাম কড়াইটা গরম হয়েছে নাকি। তেল দিয়ে দিলাম, সর্ষের তেল আর হলুদ। এতদিনে সবাই জেনে গেছে, আলু ভাজার সময় বা কোনো সবজি ভাজার সময় আমি তেলে একটু হলুদ দিই, যাতে রঙটা বেশ সুন্দর ধরে। এবার আমি এখানে ফোড়ন দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ দেইনি। আর এখানে জিরে ফোড়ন দিয়ে তাতে আদা দিয়ে দিয়েছি, আর গুঁড়ো মশলা, হলুদ, জিরে, আর এখানে ভেজানো ছোলা দিয়ে দিয়েছি। দিয়ে আর দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে এই ভাজা আলুটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে এবার সিদ্ধ করা যে মোচাটা ছিল ভালো করে চটকে নিয়েছি, চটকে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে কষাতে হবে। আর ফ্লেমটা কিন্তু লো ফ্লেমে থাকলেই ভালো। এদিকে আরেকটা কড়াইতে আমি মাছের ঝোলের জন্য মশলা কষানো, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে করে ওর মধ্যে একটু টমেটো সস দিয়ে দিয়েছি। এটা কিন্তু পুরো ডিটেলসে আমি দেখালাম না। মোচার ফাইনাল লুকটা এটা ক্যামেরাতে এরকম আসছে, কিন্তু এতটা ডার্ক না কালারটা, জানি না কেন। তো কড়াইতে দেওয়ার পরে আর তোমাদেরকে দেখানো হয়নি, একটু ঘি আর গরম মশলা দিয়ে আর একটু চালের গুঁড়ো গুলে দিয়ে দিয়েছিলাম, যাতে একটু আঠালো ভাবটা আসে। দুপুরবেলা চলে এসেছি একটা বিষয় নিয়ে আলোচনা করতে। আর এই বিষয়টা যে নাম দেওয়া হয়েছে, সেই নামটা হচ্ছে #আমরা বাঙালি। তো বিষয়টা হচ্ছে যে সন্তানদের কিভাবে মানুষ করব আমরা, সেটা হচ্ছে কি ভালোবাসা, আদর, নাকি কড়া শাসনে।
তো এই বিষয়টার উপরই কিছু বলতে হবে। আর এটা শুরু করেছে যেই দিদি, উনি বারণ করেছে বলতে তার নামটা, কিন্তু প্লিজ দিদি আমি আজকে তোমার নামটা বলে নিই, কেননা আমি আজকে প্রথম তোমার এই একটা যে মহান যজ্ঞ, সেই যজ্ঞতে আমি অংশগ্রহণ করছি। আজকে বলি, এরপর থেকে আমি আর তোমার নাম বলবো না। তো সেই নামটা হচ্ছে রঞ্জনা সেনগুপ্ত। তো রঞ্জনাদির এই রঞ্জনাদিরও একটা চ্যানেল আছে, রঞ্জনাদি এইটা শুরু করেছে। তো যাই হোক, তো সেটা নিয়ে আমি কিছু বলছি। তো এই যে আমরা বাচ্চাদের কিভাবে বড় করব, আদরে না শাসনে, তো এটা বলতে গেলে আরেকটা দিক কিন্তু একটু বলতে হবে। তো প্রথমেই বলি, দুটোরই কিন্তু দরকার আছে, আদরও দরকার আছে আর শাসনও দরকার আছে। দুটোর মধ্যে কিন্তু একটা সামঞ্জস্য থাকতে হবে, কোনোটাই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করলে চলবে না। আর কি একটা ব্যাপার আছে সেটা বলছি, এর মধ্যে আরেকটা যেই ব্যাপারটা আছে সেটা নিয়ে একটু বলতেই হবে, আর না হলে এই যে ব্যাপারটা এটা কিন্তু একদম কমপ্লিট হবে না। সেটা হচ্ছে আমাদের ঈদ ইগো আর সুপার ইগোর ব্যাপারটা কিন্তু একটু ক্লিয়ার করতে হবে। তো ঈদ, আচ্ছা, যারা একদমই এটার ব্যাপারে অবগত না, আমিও খুব বেশি অবগত না, কিন্তু এটা ভীষণ একটা গোলমেলে ব্যাপার আছে। কিন্তু আমি তো যেখানে জটিল ব্যাপার, গোলমেলে ব্যাপার, সেখানে আমি থাকি না। তো জটিলটাকে আমার মতনই আমি একদম মানে কি বলবো, সহজ সরল বানিয়ে নিই যাতে আমি সেটাকে বুঝতে পারি। তো তেমনই আমি আমার মতন করে যেটুকু বুঝেছি সেটা আমি তোমাদের সামনে বলছি, তাহলে তোমাদের যারা আমার মতন আছেও একটু বুঝতে অসুবিধা হয় তারা বুঝতে পারবে ঈদ ব্যাপারটা কি। যেমনি ধরো, এখন আর সেই জিনিসটা হয় না, আরও ধরো 10-15 বছর আগে ওই জিনিসটা হতো যে ধরো আমরা মেয়েরা একটা সোনার গয়না দেখলে আমাদের ইচ্ছা হয়, ইস ওটা যদি আমার হতো। ভেতরে হয় না যে হাজব্যান্ডকে বলবো ওই গয়নাটা, দামি গয়নাটা আমাকে যদি কিনে দেয়, আমার ওটা লাগবেই, যদি হাজব্যান্ড না দেয় আমি কিন্তু অশান্তি করব। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের ঈদ কিন্তু কখনো মানে কি বলবো, বাধা মানে না, শাসন মানে না, যেটা চাই সেটা চাই, এই রকম। আর সুপার ইগো হচ্ছে না, ওটার অনেক দাম, ওটা নিতে হবে না, না নিলেও চলবে, ওটা না নিলেও চলবে, এটা হচ্ছে সুপার ইগো। আর হচ্ছে ইগোটা কি, ইগোটা হচ্ছে হ্যাঁ না নিলেও ওটা হবে। ওই সোনার গয়না ছাড়াও যে সিলভার জুয়েলারি আছে, আর জার্মান সিলভার জুয়েলারি আছে, বা যেগুলো গোল্ড প্লেটেড জুয়েলারি আছে, সেগুলো দিয়েও কিন্তু কাজ চালানো যায়। তখন কি মনটা শান্তি হলো, না ঠিক আছে ওটা নেব না, অনেক এক্সপেন্সিভ, অনেক দামি, ওটা হাজব্যান্ডের উপরে চাপ পড়ে যাবে, থাক, আমি তার থেকে আমার শাড়ির সঙ্গে ম্যাচিং করে আমি একটা জার্মান সিলভার বা একটা অক্সিডাইজের জুয়েলারি কিনে নিই, দারুণ মানাবে আমাকে। এটা হচ্ছে ঈদ, এটা হচ্ছে ইগো। তো হয়ে গেল, ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার যখন ছোট্ট শিশুরা যখন থাকে, তাদের মধ্যে কিন্তু শুধু ঈদটাই থাকে, ইগো আর সুপার ইগো কিন্তু তাদের মধ্যে ইনপুট করা থাকে না, শুধু ঈদটাই ওদের মধ্যে ইনপুট করা থাকে। আর আমরা মা বাবারা তখন আস্তে আস্তে যখন ওরা বড় হয়, আমরা কিন্তু ওদের মধ্যে ইগো আর সুপার ইগোটা ইনপুট করতে থাকি। এবার যখন ছোট, আমি আমার মেয়েরই কয়েকটা ঘটনা বলছি। যেমনি ও খুব হজমোলা খেতে ভালোবাসতো, মানে এত হজমোলা খেতে ভালোবাসতো, আমি ওই হজমোলার শিশি আমি লুকিয়ে আলমারিতে রেখে দিতাম। এইবার একদিন দেখছি, আমি আগের দিন হজমোলা কিনে নিয়েছি, পরের দিন দেখছি হজমোলা পুরো অর্ধেক হয়ে আছে। হ্যাঁ, কী ব্যাপার, কী করেছিস তুই? আর প্রচণ্ড ওর পটি হচ্ছে, আমাশা হচ্ছে। তখন জানা গেল ও ওই হজমোলা নিয়ে পুরো অর্ধেক শিশি পুরো একসঙ্গে খেয়ে নিয়েছে। তারপরে ওকে বকাবকি করলাম, বকাবকি করার পরে তারপরে ও আর সেই হজমোলাটা খায় না। তার মানে এটা কি, ওর মধ্যে ওই ইচ্ছে জেগেছে, ঈদটা ওকে ইচ্ছে জাগিয়েছে যে আমাকে ওই হজমোলাটা খেতে হবে, মা লুকিয়ে রেখেছে, ওই হজমোলাটা আমাকে খেতে হবে। আর খেতে হবে মানে ওই একদম হজমোলাটা প্রায় শেষ করে, শিশিটা পুরো শেষ করে দিয়েই খেয়ে নিয়েছে। এবার আমি যদি তখন ওকে না বোঝাতাম বা না শাসন করতাম, তাহলে পরেও হয়তো ও আবার করতো। তারপরে আবার যেমনি আরেকবার সেই স্কুলে কোনো ক্রাফটের জন্য সেই গোল গোল কালারিং কাগজগুলো আনা হয়েছিল। একদিন দেখি যে তখন অনেকটা ছোট, সেই সেন্ট স্প্রে করে সেই
কালারিং কাগজগুলো সারা গায়ে লাগিয়েছে। লাগানোর পরে এবার তার মধ্যে তো কেমিক্যাল থাকে, সারা গা ওরকম গোল গোল সাদা সাদা হয়ে গেছে। সে এক কেলেঙ্কারি, সেটা গেল, তখনও ওকে শাসন করা হলো। তারপরে যাই হোক, আরেকবার একটা বড়সড় কাণ্ড ঘটিয়েছিল। স্কুল থেকে ফেরার পথে স্কুলের গেটের সামনে সেই কাঠের বেল লাগানো, সেই চাকা লাগানো গাড়িগুলো পাওয়া যেত, ওগুলো বিক্রি হচ্ছিল। তা যাই হোক, একটা দিয়েছি কিনে, ওই যেগুলো ফ্লোরে ঠেলে নিয়ে গেলে ক্রিং ক্রিং আওয়াজ হয় সেইগুলো। এবার ওকে স্কুল থেকে এনে আমি স্নান টান করাবো বলে ড্রেস চেঞ্জ করে আমি রেখেছি। গরমের দিন ছিল তখন, আর জামা টামা পরা ছিল না, অনেকটাই ছোট তখন, আর একটা বড় প্যাডেস্টাল ফ্যান চলছিল। এইবার তার মাথায় কি হয়েছে, মানে ওই ঈদ, তার মাথায় হয়েছে যে ওই খেলনা গাড়িটা, ওই যে ফাঁকা যে ফ্যানটা চলছে, যে নেট মতন দেওয়া আছে, তার মধ্যে থেকে ঢুকিয়ে দিতে। সে তখন দিল, তার ঈদ কিন্তু বলছে, সে তখন দিল, কিন্তু তার তখনও ইগো, সুপার ইগো তৈরি হয়নি যে না দিস না, ওটা কিন্তু ক্ষতি হতে পারে, এটা তৈরি হয়নি। দেওয়ার ফলে সাংঘাতিক একটা বিপদ ঘটলো সেটার মধ্যে দিয়ে। আমি তো ঘর থেকে শুনতে পারলাম, হঠাৎ করে একটা জোরে আওয়াজ হলো, গিয়ে দেখি ভেতরের মোটা ব্লেড সে ভেঙে, আর ওই যে নেটের মতন ছিল ওটা ফাঁকা হয়ে সেখান থেকে বেরিয়ে এসে দূরে ছিটকে পড়েছে। আমার মেয়ে কিন্তু তার খুব সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু ভগবানের অশেষ কৃপা, তার কিছু হয়নি। এই রকম আরও ছোট ছোট ঘটনা আছে যেইগুলো কিন্তু ওদের মাথায় তখনও আসে না যে এগুলো করতে নেই। এইগুলো ছোটোবেলার ছোট ঘটনা। এইবার সেই জিনিসগুলোই যদি বড় হয়ে সেই ঘটনাগুলো, তখন তো বড় যখন হবে তখন তো ঘটনাগুলো অন্যরকম হবে। এবার এই সব জিনিসগুলো তখন তো তাকে শাসন করতে হবে যে না এটা করতে নেই, এটা করলে এই বিপদটা ঘটবে। সে সেদিন করলো, আমি যদি সেদিন ওকে শাসনটা না করতাম, আর শাসনটা অবশ্যই আদর মাখা শাসন, কেননা তখন অত ছোট বয়সে কিন্তু অবশ্যই আদর মাখা শাসন করতে হবে, করে তাকে বোঝাতে হবে যে না এটা করতে নেই, এটা করলে এটাতে ক্ষতি হবে, যেমনি হয়ে গেল ক্ষতি। তো তারপর থেকে সেই জিনিসটা আর সে করেনি। এইবার ওরা যেহেতু অত ছোট, মানে একদম ছোট্ট বাচ্চাদের তো না বোঝালে তারা তো সেই জিনিসটা বুঝবে না। তারা কি করে বুঝবে যে কোনটা করতে হবে, কোনটা করতে হবে না? যে তারা তো আমাদের কাছ থেকেই, মানে বাবা মায়ের কাছ থেকেই তো তারা শিখবে যে কোনটা করতে হয়, কোনটা করতে হয় না। আর যদি ওরা যেটা করে যাবে, হয়তো সেটা আমরা দেখছি ভুল, কিন্তু তারপরেও যদি আমরা তাদেরকে না শাসন করি, না বলি যে এটা ভুল, এটা করতে নেই, তখন তারা ভাববে না এটা তো করাই যায়, আমাকে তো কেউ কিছু বলছে না, তার মানে এই কাজটা করা যায়। কিন্তু যদি সেটা ভুলই হয়, তখন কিন্তু সে বুঝতে পারবে না যে এই জিনিসটা সে ভুল করে যাচ্ছে। তো সেইভাবে বাবা মাকে গাইড করতে হবে যে কোনটা ঠিক বা কোনটা ভুল, কোনটা করতে হয়, কোনটা করতে হয় না। এরপরে যখন আস্তে আস্তে সে আরেকটু বড় হবে, তখন ঠিক সেই জিনিসটা, একটা কোনো খারাপ কাজ যদি সে করতে যায়, তখন তার মাথায় কিন্তু একবার আসবে যে এটা কি করব না। কেননা ততদিনে তার মধ্যে কিন্তু ইগো, সুপার ইগো তৈরি হয়ে গেছে। এবার কে সেটা, মানে ওটাকে কতটা, কোন জিনিসটাকে কতটা প্রাধান্য দেবে। কেউ ইগোটাকে বেশি প্রাধান্য দেয়, কেউ সুপার ইগোকে প্রাধান্য আমরা খুব কমজনই দিতে পারি। এটা মানে যারা খুব সাধুসন্ত লোক আছে, তারাই সুপার ইগোকে বেশি প্রাধান্য দেয়। আমরা যারা সাধারণ মানুষ, তারা কিন্তু আমরা সুপার ইগোকে বেশি প্রাধান্য দিতে পারি না। হ্যাঁ, আমরা ওটাকে মানে একটু দমিয়ে রাখতে পারি, আর আমরা ইগোটাকে কিন্তু বেশি প্রাধান্য দিই। আর অবশ্যই ছেলে মেয়েকে সেই জায়গাটা দিয়ে রাখতে হবে যারা সব কথা এসে বাবা মার সঙ্গে শেয়ার করে, তবেই সেই বাবা মা তাকে ঠিক মতন গাইড করতে পারবে। আর আমরা যদি সবসময় তাকে ওই শাসনের মধ্যে রাখি, মানে মানে এখন ওঠো, এখন বসো, এখন ঘুমিয়ে পড়ো, এখন তুমি খেলতে যাবে না, এটা করতে থাকি, তবে কিন্তু তারা আমাদের কাছে সত্যি কথাটা কখনোই বলবে না। তো তাদেরকে স্পেসটা তো অবশ্যই দিতে হবে, তাদের ইচ্ছাটাকেও প্রাধান্য দিতে হবে। আর আগেও বলেছি, শাসন দরকার, শাসনের সঙ্গে আদরও দরকার। আর কোনটা, যেমনি একটা কে আমরা টাইট দিতে গেলে কতটা নাটটাকে টাইট দেব তবেই সে টাইট হবে, কিন্তু জোরে যদি আমরা একটু দিয়ে দিই, তখন কিন্তু সেই নাটের প্যাচটা কেটে যাবে।
যাবে, তখন কিন্তু সেটা টাইট হওয়ার বদলে অন্য কিছু হয়ে যাবে, আর কোনো কাজেই লাগবে না। তো সেই রকমই সন্তান মানুষ করার ক্ষেত্রেও আমাদেরকে এমনভাবে তাদেরকে শাসন করতে হবে বা আদর দিতে হবে, কোনোটাই অতিরিক্ত মাত্রায় না, আর যাতে তার প্যাচটা যাতে কেটে না যায় সেই দিকটাতেও আমাদের নজর রাখতে হবে। এবার এমন হয় বাবা মা দুজনের ক্ষেত্রেই যদি তারা খুব কঠোর হয় তখন একটু মুশকিল হয়, হয়তো বাবা খুব কঠোর হলো, মা তখন একটু তার আদরটা বেশি হলো, বা মা খুব কঠোর হলো তখন বাবার আদরটা একটু বেশি হলে ব্যালেন্সটা আসে, তখন সব প্রত্যেকেরই সুবিধা হয়, সেই ছেলেমেয়ের ক্ষেত্রেও বেড়ে ওঠার জন্য সুবিধা হয় আর বাবা মায়ের ক্ষেত্রেও সুবিধা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে হয়তো এই জিনিসটা হয় না, হয়তো দুজনাই এমন তারা শাসনের মধ্যে ছেলেমেয়েকে রাখে, তখন কিন্তু একটু অসুবিধাই হয়ে যায়, তখন ব্যাপারটা অন্যরকমই হয়ে যায়। তো জানি না আমি কতটা কি করতে পেরেছি। তো এই হলো আমার আজকের মানে সন্তান মানুষ করার ক্ষেত্রে শাসন না অনুশাসনের দরকার, সেটা নিয়ে ছোট্ট একটু আমার মতামত। এটার সম্বন্ধে বলতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো মানে আমি যতটা পেরেছি ছোটোর মধ্যে এটাকে রাখার চেষ্টা করেছি। জানি না কি বলতে চাইলাম আর কি বলে ফেললাম। তো যাই হোক, এটা নিয়ে এই ব্যাপারটা নিয়ে তোমরা যদি আলোচনা করতে চাও তবে অবশ্যই এগিয়ে এসো, তোমরা আলোচনা করো। আর আমাদের এই বাংলা কমিউনিটিকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর যারা আছো, যারা আমাকে ভালোবাসো না হয়তো কোনো দিন বাসতে, তাদের কাছেও যদি এই ভিডিওটা যায় তবে তাদেরকেও আমি অনুরোধ করব, তোমরাও প্লিজ তোমাদের ওই যে ঈদটাকে ছেড়ে এসে এই দলে যোগ দাও আর এই সুন্দর সুন্দর টপিক নিয়ে আলোচনা করো। তবে তোমাদের কাছ থেকেও আমরা যারা অনেক কিছু জানি না তারাও শিখতে পারবো। তো আজকের মতন টাটা। কিন্তু তার আগে আরেকটা বলে রাখি, আমি ওই রান্নাবান্না টপিকটা বলিনি, কিন্তু ওটা যদিও হয়ে গেছে কিন্তু তবুও আমি বলবো, এর পরের ভিডিওটা আমি ওই রান্নাবান্না টপিক নিয়েই বলবো। আর আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো আর পজিটিভ থেকো। সুন্দর সুন্দর মানে পুজো আসছে সামনে, রান্না করো, দারুণ দারুণ খাবার খাও, মনটাকে একদম চনমনে রাখো। টাটা বন্ধুরা।